আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটু ইন্ডেক্স নিয়েও কথা বলবো, আমরা বেশ কিছু স্টক নিয়েও কথা বলবো। সো ইন্ডেক্স নিয়ে আসলে এই মুহূর্তে তেমন কিছু বলার নাই, ইন্ডেক্স একটু বেটার সিচুয়েশনেই আছে আমি বলবো। কারণ দেখেন একটা ব্যাপার আপনারা খেয়াল করেন যে ইন্ডেক্স কিন্তু কন্টিনিউয়াসলি অল্প অল্প করে পজিটিভ হচ্ছে, তারপরে একটু নেগেটিভনেস আসছে, আবার একটু পজিটিভ হওয়ার চেষ্টা করছে। বাট আমরা যদি একটা জিনিস খেয়াল করি, ইন্ডেক্সে এই মুহূর্তে কিন্তু বড় মার্কেট ক্যাপের শেয়ারগুলা খুব ভালো পারফর্ম করছে না। হয় তারা সাইডওয়েজ থাকছে, অথবা তারা একটু নেগেটিভনেস শো করছে। সো ইন্ডেক্স পজিটিভ হচ্ছে একটু ল মার্কেট ক্যাপ বা মিড মার্কেট ক্যাপের শেয়ার দ্বারা। সো আপনি যদি ইন্ডেক্স থেকে এই মুহূর্তে বিগ মার্কেট ক্যাপের শেয়ারগুলো সরায় দেন, মানে যারা ট্রেড করতে চান, আপনারা যদি বিগ মার্কেট ক্যাপের 40-50টা শেয়ার ইন্ডেক্স থেকে সরিয়ে দেন, তারপরে যদি ইন্ডেক্সটাকে দেখেন, আপনি দেখবেন ইন্ডেক্স বেশ ভালো অবস্থায় আছে। ওই 40-50টা ছাড়া যদি আপনি ইন্ডেক্সকে হিসাব করেন, আমি প্রিটি শিওর ইন্ডেক্স এই মুহূর্তে আরো অনেকটা উপরে থাকতো। সো আপনি যদি এই ক্যালকুলেশন ইন্ডেক্সকে দেখার চেষ্টা করেন যে আমি বড় মার্কেট ক্যাপের 40-50-60-70-80টা 100টা শেয়ারে আমি হাত দিব না, আমি বাকিগুলো দেখব, তাহলে দেখবেন ইন্ডেক্সও ভালো অবস্থায় আছে এবং স্টকগুলো বেটার পারফর্ম করছে। সো এই মুহূর্তে ইন্ডেক্সকে আমি একটা খুব খারাপ অবস্থায় বলবো না, তারপরেও আমার যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে ইন্ডেক্সকে দেখতে হয়, আমি এই মুহূর্তে ইন্ডেক্সের এই জায়গাটাকে আমি বলবো ভালো একটা ডিমান্ড জোন। জাস্ট এ মিনিট, আমার কাছে এই মুহূর্তে ইন্ডেক্সের 5160 থেকে মোটামুটি 5176 এই জায়গাটা বেশ ভালো একটা ডিমান্ড জোন মনে হচ্ছে। আমি যদি খেয়াল করি যে ইন্ডেক্স অনেক স্ট্রং একটা টেরিটরি ক্রিয়েট করছে, এটা আমরা আমাদের কোর্সে আমাদের ভাষায় বলি যে বায়াররা তাদের টেরিটরি ক্রিয়েট করে, টেরিটরি ক্রিয়েট করছে, উপরে একটু ছিল, তারপরে সাইডওয়েজ কন্টিনিউ করছে। আসলে টেরিটরি ক্রিয়েট করার পর চেষ্টা করে টেরিটরির 80%, অনেক সময় 100%, না হলে 70-80% ফিল আপ করার জন্য। সো আমরা আশা করতেই পারি আমাদের ইন্ডেক্স এই টেরিটরির এই অংশটা ফিল আপ করবে, কিন্তু এই অংশটা ইমিডিয়েট ফিল আপ করবে এইটা নাও হতে পারে। সো আমরা যদি এখন এই মানে আরেকটু জুম আউট করে দেখার চেষ্টা করি যে ধরেন আমরা এই মুভটা দেখব না, এই মুভটা যদি আমরা না দেখি, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে মোটামুটি মার্কেট নিচে আসছে, বায়াররা উপরের দিকে পুশ ব্যাক করছে, মার্কেট নিচে আসছে, বায়াররা অনেক শার্পলি উপরের দিকে পুশ ব্যাক করছে, মার্কেট নিচে আসছি স্ট্রাগল করছে, মার্কেট নিচে আসছি স্ট্রাগল করছে, বায়ার চলে আসছে, মার্কেট নিচে আসছি স্ট্রাগল করছে, বায়াররাই স্ট্রংলি পুশ ব্যাক করছে, মার্কেট নিচে আসছে, বায়াররা স্লোলি 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 পুশ ব্যাক করছে, এবং এবং যদি দেখেন যে প্রত্যেকবার বায়াররাই স্ট্রংলি পুশ ব্যাক করে, বায়াররাই স্ট্রংলি পুশ করে, বায়াররাই মানে সেলাররাই স্ট্রংলি পুশ করে, এই অঞ্চলে গেলেই সেলাররাই স্ট্রংলি পুশ করে। এইবার মার্কেট এই অঞ্চলে গেছে, বাট সেলাররাই স্ট্রংলি পুশ করতে পারে না এবং বায়ার ব্যাক করছে। সো বায়ার যদি এই অঞ্চলটাকে ক্রস করে, হতে পারে বায়ার এই অঞ্চলে আবার কিছুদিন ওয়েট করতে পারে, এটাও আমাদের জন্য ভালো সাইন। তারপরে যদি মার্কেট আবার নিচে আসে, তাহলে আবার এই পর্যন্ত মার্কেটে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা মার্কেট যদি এইরকম একটু একটু করে পজিটিভ থাকে, আমরা যদি বিগ মার্কেট ক্যাপের 100টা শেয়ারকে বাদ দিয়ে আমরা যদি আমাদের মার্কেটকে কল্পনা করতে পারি, এটা কিন্তু আমি একটা মানে এই ব্যাপারটা আমি যেটা বলতেছি যে মানে মার্কেটে আমরা যদি বিগ মার্কেট ক্যাপের 100টা শেয়ার বাদ দিয়ে কল্পনা করতে পারি, এটা আসলে থিওরিটিক্যাল একটা ব্যাপার আমি বলতেছি। সো তাহলে কিন্তু আমাদের ইন্ডেক্স এই মুহূর্তে ভালো অবস্থায় আছে। সো এই মুহূর্তে আমরা কিছু স্টক দেখবো, কিছু স্টক নিয়ে কথা বলবো। আমরা একটু রিস্কি স্টক গুলো আজকে দেখবো। সো এই স্টক গুলো সবার জন্য সাজেস্টেড না, বিশেষ করে কিছু স্টক আমি বলবো যে স্টক গুলো সবার জন্য না। খান ব্রাদার্স
অলমোস্ট তার অল টাইম হাই আছে। খান ব্রাদার্সের যদি আপনারা এই মুভটা দেখেন, এই মুভটা অনেক বড় একটা মুভ। আমরা যদি দেখি যে এই মুভটা অলমোস্ট 700% কাছাকাছি একটা মুভ। তারপরে মার্কেট নিচে আসছিল, মার্কেট অনেকটা কারেকশন করছিল, একটা ভি শেপ রিকভারি দিছে, এখানে কিছুদিন ওয়েট করছে, আবার মার্কেট স্ট্রংলি আপ হয়েছিল, আবার মার্কেট স্লো নিচে আসছে। তো মার্কেট এখনো আপ ট্রেন্ডে আছে এবং মার্কেটের সেলাররা এখনো বের হয় নাই। খান ব্রাদার্সে দেখেন এই যে এই মুভটার পরে কিন্তু ভলিউম পুরাটাতেই ড্রাই। সো আমি যদি আশা করি যে খান ব্রাদার্সের সেলারদের বের হইতে আরেকটা মুভ কন্টিনিউ করতে হবে এবং ওই মুভটাও বেশি স্ট্রঙ্গার হবে, এটা বেশ ফেয়ার হবে, কারণ সেলারদের তো বের হতে হবে। এই যে এখানে বায়াররা যে ঢুকছে, এখানে যে বায়াররা ঢুকছে তারা তো বের হয় না এখন পর্যন্ত। খান ব্রাদার্স এইখানে স্টে করছে তখনও একদম ভলিউমলেস। খান ব্রাদার্স নিচে আসছে ভলিউমলেস, খান ব্রাদার্সের এই মুহূর্তেও ভলিউমলেস। তো তাদের বের হওয়ার জন্য আপনি যদি এইভাবে জুম করে দেখেন দেখবেন যে বেশ ভলিউম আছে, কিন্তু আপনি যদি এইভাবে দেখেন, দেখেন এই তুলনায় এই জায়গায় 10 ভাগের 1 ভাগ ভলিউমও নাই। সো দ্যাটস ওয়াই খান ব্রাদার্সের আরেকটা মুভমেন্ট কন্টিনিউ করা পসিবল। সো আমি খান ব্রাদার্স একবার এইখান থেকে রিস্ক নিতে পসিবল, মানে রিস্ক নিতে ইচ্ছুক। আরেকবার যদি খান ব্রাদার্স নিচে, এই যে আমার স্টপ লস আছে, এক্স্যাক্টলি স্টপ লস না, এর একটু উপর থেকেও আমি খান ব্রাদার্সের রিস্ক নিতে প্রস্তুত। এবং খান ব্রাদার্সে আমি যেই কাজটা করব, খান ব্রাদার্সের ধরেন খান ব্রাদার্স এখানে মুভমেন্ট শুরু করলো, খান ব্রাদার্সের টার্গেট আমায় খান ব্রাদার্স বলবে যে কোন খান থেকে খান ব্রাদার্স ভিসে রিকভারিতে আবার নিচে আসার চেষ্টা করবে। তার উপর পর্যন্ত আমি খান ব্রাদার্সে আমার স্টপ লস ট্রেইল করতে থাকবো। খান ব্রাদার্স উপরে যাবে আমি স্টপ লস ট্রেইল করবো, খান ব্রাদার্স উপরে যাবে আমি স্টপ লস ট্রেইল করবো। কারণ খান ব্রাদার্সে আরেকটা বিগ মুভ আসা পসিবল, যেহেতু এখনো খান ব্রাদার্সে অনেকে মানে আটকে আছে। সো খান ব্রাদার্স সাইডওয়েজ কন্টিনিউ করাও পসিবল, আপ মুভ কন্টিনিউ করাও পসিবল, বাট ভলিউম কমে গেলে এটি একটু আপ মুভে যাবে, তারপরে যদি আবার নিচে আসে বা সাইডওয়েজ থাকে। সো এই জোনটাকে যদি খান ব্রাদার্স চায় যে তার ডিস্ট্রিবিউশন জোন বানাই ফেলে বানাইতে পারে। সো আমাদের মোটামুটি প্রফিট টার্গেট এই জোনের নিচে, এবং যেটা সম্ভাবনা অনেক বেশি খান ব্রাদার্স এই জোনের উপরে গিয়ে আসলে তার লাস্ট মুভটা শেষ করবে। খান ব্রাদার্সের লাস্ট মুভও অনেক স্ট্রং হবে, হওয়া উচিত, কারণ এখানে অনেক সেলার আটকে আছে। আপনারা যদি দেখেন অনেক সেলার আটকে আছে। সো দ্যাটস ওয়াই খান ব্রাদার্স আমার কাছে এই মুহূর্তে বেশ ভালো লাগতেছে। কেপিসিএল, কেপিসিএলও বেশ ভালো লাগতেছে। কেপিসিএল আমরা যেই ব্যাপারটা লক্ষ্য করছি যে কেপিসিএল অনেক স্ট্রং একটা মুভের মাধ্যমে নিচে আসছিল, বাট এই মুভটা ফেক ছিল। দ্যাটস ওয়াই এই মুভটাকে খুব ফাস্ট কেপিসিএল রিকভার করে গেছে, এবং এই ধরনের মুভের পরে আমরা বলি যে এইখানে একটা জোন ক্রিয়েট করে। সো কেপিসিএল এই জোনের মাঝখানে ছিল, এখন এই জোন থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। তো আপ ট্রেন্ডে আমি যদি বলি কেপিসিএল এইখান থেকে শিফট হয়েছে হায়ার হাই হায়ার হাই, তারপরে কেপিসিএল একটু যেটাকে আমরা বলি ভিশেপ রিকভারির পরে, ভিশেপ রিকভারির পরে মার্কেট একটা জোন ক্রিয়েট করে। এটা আপনি বিএসসি তে গেলেও দেখতে পারবেন, আপনি অনেক স্টকে গেলে দেখতে পারবেন। এবং তারপরে কিন্তু কেপিসিএল আবার একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। সো কেপিসিএল যেই কাজটা করতে পারে, কেপিসিএল যেই কাজটা করতে পারে, কেপিসিএল এই অঞ্চলটাতে, এই অঞ্চলের লিকুইডিটি যেহেতু এখনো ফুল হয় না, এই অঞ্চলে মার্কেট কিছুদিন থাকতে পারে, তারপর আরেকটু নিচে আসলেও আসতে পারে, তারপরে একটা মুভমেন্ট শো করতে পারে। দ্যাটস ওয়াই আমার এন্ট্রি প্রাইসটা আমি একটু নিচে রাখছি। আপনারা চাইলে টার্গেট আরো বাড়াই দিতে পারেন, স্টপ লস আরো বড় করতে পারেন, কারণ এইখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপ ফিল আপের জন্য আসতে পারে। সো স্টপ লস আর একটু বড় করে আপনারা যেটা টার্গেটটা বড় করতে পারেন, কারণ কেপিসিএল যে ধরনের মুভমেন্টে আছে এবং কেপিসিএল এর মোটামুটি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একটা জিনিস আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ওকে আমার কাইন্ডলি একটু সময় দিবেন। ওকে সরি।
ওকে, আমরা কেপিসিএল এর যেই ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে ভলেটালিটি। সো কেপিসিএল এর ভলেটালিটি কিন্তু খারাপ না, 3.50, সো মোটামুটি ভালো ভলেটালিটি। সো কেপিসিএল যদি মুভ করে যায় এবং আমরা দেখতেছি ভলিউম অনেকটা কমে আসছে, সো দ্যাটস ওয়াই এই দিকে আশেপাশে থেকে এই অঞ্চলে খুব ভালো একটা সম্ভাবনা আছে যে এই নীল অঞ্চলে অনেকদিন থাকতে পারে। ফার্স্ট অফ অল এই নীল অঞ্চলে অনেকদিন থাকতে পারে, তারপরে অথবা এই নীল অঞ্চল থেকে ফার্স্ট মুভও করে যেতে পারে, কারণ এই নীল অঞ্চলে একটু লিকুইডিটি গ্যাপ আছে। তো একটু নিচে কেপিসিএল এর আমাদের বেস্ট প্রাইস টু এন্ট্রি হবে নিয়ার অ্যাবাউট 14.50-তে। 14.50-তে আমাদের এন্ট্রি জোন। কেপিসিএল এর আমাদের টার্গেট হবে 20 থেকে 20+, এবং এখানে আমাদের স্টপ লস হবে 12.10। এই হচ্ছে মোটামুটি কেপিসিএল এর ব্যাপার। আমরা একটু এন ভর্টেক্সে যাব। সো এন ভর্টেক্সে আমরা একটু আগে থেকে ক্যাপচার করছি, বাট তারপরেও যদি আমরা বলি যে দেখেন মার্কেট এই অঞ্চলে লিকুইডিটি ফিল আপ করছে, মার্কেট এই অঞ্চল থেকে একটা মুভমেন্টে গেছিল, যেটাকে আমরা বলি ডবল লেগ মুভমেন্ট। ডবল লেগে মুভমেন্টে গেলে ডবল লেগের কাছাকাছি আসলে মার্কেট আরেকটা আবার মুভমেন্টে যায়। সো মার্কেট আবার মুভমেন্টে গেছে এবং এবং এটাকে আমরা দেখার চেষ্টা করি যে এই অঞ্চলটার কিন্তু একটা গ্যাপ ছিল, মার্কেট এই অঞ্চলের এই গ্যাপটা ফিল আপ করছে, এর উপরেও কিন্তু গ্যাপ আছে। আমরা যদি দেখি যে এই অঞ্চলে একটু গ্যাপ আছে, এই অঞ্চলে এই গ্যাপটা ফিল আপ করবে, তারপরে কিন্তু এই নিচের অঞ্চলের লিকুইডিটি ডান। এখন নিচের অঞ্চলের লিকুইডিটি ডান করার পরে মার্কেট দুইটা কাজ করতে পারে। ধরেন এই অঞ্চলে মার্কেট থাকলো 5-7-10 দিন থাকলো, তারপরে মার্কেট শার্পলি একটু নিচে এসে শার্পলি উপরে ব্যাক করতে পারে, অথবা এইখান থেকে মার্কেট শার্পলি উপরে যেতে পারে। এবং আগের বার যেহেতু মার্কেট একটা ফেক আউট আছে, দ্যাটস ওয়াই এইবার ব্রেকআউট হলে এটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু একটা ব্যাপার, নিচ থেকে মার্কেট যখন ব্রেকআউট দেয়, ফেক আউট হওয়ার পরেও সেকেন্ড টাইম ব্রেকআউট দেওয়ার সময় মার্কেট এইখানেও একটা রেঞ্জ ক্রিয়েট করে, তারপরে এই রেঞ্জে হয়তো 1-1.5 মাস থাকে, তারপরে মার্কেট তার রিয়েল শার্প মুভটাই স্টার্ট করে। দ্যাটস ওয়াই যেহেতু মার্কেটের এখানে রেঞ্জ ক্রিয়েট করার একটা পসিবিলিটিস আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে মোটামুটি আগের বার মোটামুটি 50 পর্যন্ত গেছিলাম, আমরা 50 পর্যন্ত নিব না, আমরা 48+ আমাদের প্রফিট টার্গেট রাখবো, এবং আমরা আমাদের স্টপ লসটি একটু ছোটই রাখবো, খুব বড় একটা রাখবো না। কারণ স্টপ লস ছোট রাখার কারণ হচ্ছে এই অঞ্চলে লিকুইডিটি যেহেতু ফিল, যদি মার্কেট নিচে আসে, মার্কেট তার এই ডাইনামাইট স্পট বলি আমরা এই জায়গাগুলোকে, যে জায়গা থেকে মার্কেট শার্পলি মানে ফ্লাই করে যায়, সো এই ডাইনামাইট স্পট পর্যন্ত আসতে পারে, সো তখন কিন্তু স্টপ লসের অনেকটা ব্যবধান হয়ে যাবে। সো ডাইনামাইট স্পটে আসলে আমরা আবার এইটাকে নেওয়া যায় কিনা দেখবো, বাট এই মুহূর্তে আমরা স্টপ লস এর চেয়ে বড় রাখবো না। কিন্তু যেহেতু আপনাদের আরেকটু উপরে এন্ট্রি, সো আমি বলবো যে ওইখানে এন্ট্রি না নিয়ে মার্কেটকে আরেকটা বার এই অঞ্চলের আশেপাশে আসতে দেওয়া উচিত, তারপরে এন্ট্রি নিলে আপনাদের রিস্ক এন্ড রেওয়ার্ড রেশিও খুব ভালো থাকবে, আর 2:63 মতো থাকবে। সো বেস্ট এন্ট্রি জোন হচ্ছে 41.73 কাছাকাছি। আমরা প্রফিট টার্গেট দেখতে পাচ্ছি, আমাদের প্রফিট টার্গেট আরেকটু আমরা নিজে নামে আনবো, কারণ এখানে একটা ডাইনামাইট স্পট আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 47.9, এবং আমাদের স্টপ লস হচ্ছে 39.22। লুব্রেফ, সো লুব্রেফের যে ব্যাপারটা, লুব্রেফ এই ব্লু অঞ্চলে বেশ কিছুদিন থাকতে পারে, লুব্রেফ এই ব্লু অঞ্চলে বেশ কিছুদিন থাকতে পারে, কিন্তু ভলিউম যেহেতু অনেক কমে গেছে, দ্যাটস ওয়াই আমি এই এর একটু নিচে আমি আমার মানে এন্ট্রি জোনটা সেট করছি, যেটা 15.18 এর দিকে। এবং লুব্রেফ যদি মানে মোটামুটি প্লে করে যায়, তাহলে লুব্রেফের ওকে, লুব্রেফ অনেক আগের কোনো স্টক না, বাট লুব্রেফ বেশ বড় সড়ো রকমের প্লে করতে পারে। এটা খুব স্লো অ্যান্ড স্টিডি, আমরা যদি দেখি আপ ট্রেন্ডে শিফট হয়ে স্লোলি আপ ট্রেন্ডে শিফট হয়ে তারপরে এটার অ্যাগ্রেসিভনেস বাড়াইছে,
একটু ডিসকাউন্ট দিচ্ছে, কারণ এই অঞ্চলটা আসলে গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট কিছুদিন থাকতে পারে, তারপরে মার্কেট একটা শার্প আপ মুভ নিতে পারে। ভলিউম যেহেতু অনেকটা কমে আসছে, দ্যাটস ওয়াই লুব্রেভো এই মুহূর্তে একটা ভালো স্টক হতে পারে। নিউ লাইন, ওকে, নিউ লাইন, নিউ লাইনের ভলেটালিটি হয়তো অনেক। নিউ লাইন নিয়ে আমি যখন কাজ করতেছিলাম, আমি একটু নিউ লাইনটা দেখব যে নিউ লাইনের ভলেটালিটি কেমন। ওকে, নিউ লাইনের ভলেটালিটি 10.19%, সো এটা প্রচুর ভলেটাইল একটি স্টক। সো অনেক স্ট্রংলি নিচে আসছে উইথ লেস ভলিউম, দেখেন কোনো ভলিউম নাই, মার্কেট নিচে আসছে অনেক স্ট্রংলি, তারপরে মার্কেট ভলিউম পাইছে এবং মার্কেট কিন্তু একটা শার্প আপ মুভ নিয়ে ফেলছে। কিন্তু একটা ব্যাপার, মার্কেট এত নিচে আসার পরে খুব রেয়ারলি আসলে অনেক স্ট্রং আপ মুভে উপরে যায়, মার্কেট একটা টেরিটরি ক্রিয়েট করে, মার্কেট তার মাঝখানে অনেকদিন একুমুলেশন জোন ক্রিয়েট করে তারপরে উপরে যায়। সো এইখানে আমি আশা করতেছি নিউ লাইন হয়তো বা টেরিটরি একটু বড় ক্রিয়েট করবে, কারণ অনেক নিচে পড়ে আসছে। সো মার্কেট অনেক নিচে পড়ে আসলে অনেক সময় টেরিটরি অনেক বড় ক্রিয়েট হয়ে যায়। সো এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা দেখব আমাদের সাপ্লাই জোন, আর এই অত্র অঞ্চলটা আমাদের জন্য ডিমান্ড জোন। সো এইখানে একটু বড় টেরিটরি ক্রিয়েট হতে পারে। সো নিউ লাইন খুব ভালো একটা শার্প মুভমেন্টে যেতে পারে, এবং যেহেতু ভলেটালিটি অনেক, যদি মুভমেন্ট করা শুরু করে ধাম করে চলে যাবে। সো দ্যাটস ওয়াই আমি নিউ লাইনে একটা রিস্ক নিতে প্রস্তুত। বাট এখানে একটা ব্যাপার আছে, এই জায়গায় আমি দিছি বলতে এক্সাক্ট এই জায়গায় এন্ট্রি হইতে হবে, ব্যাপারটা এরকম না। আপনারা চাইলে নিউ লাইনের বেস্ট এন্ট্রি জোন যদি আমি বলি, নিউ লাইনের বেস্ট এন্ট্রি জোন এই মুহূর্তে এই জায়গাটা, নিউ লাইনের বেস্ট এন্ট্রি জোন এই জায়গাটা, এবং তখন আপনার স্টপ লসটা আপনি বেশ ভালো জায়গায় রাখতে পারবেন, কারণ এর নিচে কিন্তু একটা গ্যাপ আছে। সো আমি যদি বলি বেস্ট এন্ট্রি জোন হচ্ছে 10.09 আর 10.22। এটার প্রফিট টার্গেটটাও আমি আরেকটু কমায় আনবো, এটার প্রফিট টার্গেট আমরা ডাইনামাইট জোনে নিয়ে চলে আসবো 17.86, আর এটার স্টপ লস হচ্ছে 7.30। সো যদি এটা প্রফিট দেয় খুব ফাস্ট দিয়ে ফেলবে, কারণ এর আগেও দেখেন এই জোন থেকে মার্কেট খুব ফাস্ট উপরে যাওয়ার ট্রাই করছে, আর তারপরে আবার নিচে পড়ে আসছে। সো নিউ লাইনটা আমরা একটু দেখবো, আমরা দেখবো কেপিপিএল। সো কেপিপিএল আমরা অনেক দিন থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করছি, বাট কেপিপিএল আমাদের কোনো এন্ট্রির সুযোগ দেয় নাই। এই ফার্স্ট কেপিপিএল একটু কারেকশনে আসছে, এবং কেপিপিএল এর আরো মুভ করার সুযোগ আছে কিনা অনেকে জিজ্ঞেস করছেন। কেপিপিএল এর অবশ্যই আরো মুভ করার সুযোগ আছে। এই ধরনের স্টক এইভাবে নিচে আসতে পারে না। এই ধরনের স্টকের নিচে আসতে হলে যে কাজটা করতে হয়, হয় তার এইখানে রেঞ্জে থাকতে হবে, অথবা তার আবার মুভমেন্টে গিয়া ওই মুভকে 100% নিচে এনে তারপরে রেঞ্জে থাকতে হবে। মানে আলটিমেটলি এই ধরনের স্টকের নিচে আসতে হলে সেকেন্ড টাইম, দেখেন ফার্স্ট টাইম কিন্তু একটা মুভ নিচ্ছে একটু সাইড হয়েছে, যে এখানে এরকম একটু সাইড হয়েছে থেকে আবার আর একটা মুভ নিচ্ছে, তারপরে শার্পলি নিচে আসে। বাট সেকেন্ড টাইম, এটা কিন্তু সেকেন্ড টাইম এই স্টকের এই মুভমেন্ট, এই ধরনের মুভমেন্ট। সো এইবার কিন্তু চাইলেও শার্পলি নিচে আসতে পারবে না, এইবার কিন্তু এর রেঞ্জ ক্রিয়েট করতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা যদি আপনাকে দেখাই, দেখেন এইখান থেকে আমরা এই স্টকটার একটা এই স্টকের ব্যাপার হচ্ছে, এই স্টক থেকেও অনেকে বের হতে পারে নাই, এই স্টকও অনেক আগে থেকে একুমুলেট হয়েছে, এইখানেও এই স্টক একুমুলেট হয়েছে, বাট নিচে যখন আসছে এই দিকে কিছু লোক বের হয়ে গেছে, বাট তারপরে কিন্তু এখানে ভলিউম একদম দেখেন হুট করে ভলিউম যে পড়ে গেছে, তারপরে কিন্তু আর ভলিউম নাই। সো এই স্টকে অনেকে বের হইতে পারে নাই, এইবার মোটামুটি না আগের সমান ভলিউম এখনো আসে না, এখনো ভলিউম অনেকটা ড্রাই, তো আরো অনেকটা মুভ করার ক্ষমতা রাখে। তো যদি আমরা এই স্টকটাকে 25.21 এর দিকে পাই, এবং 38.55 হবে আমাদের প্রফিট টার্গেট জোন, এবং আমরা স্টপ লস অনেক বড় রাখবো না, এইখানে আমরা স্টপ লস রাখবো ওকে 20.28 থাকবে আমাদের স্টপ লস, 20.28 থাকবে আমাদের স্টপ লস।
সো কেপিপিএল এর আরেকটা মুভ নেওয়ার সম্ভাবনা আছে এখন, যেহেতু একটু নেগেটিভ সাইডে আছে, আর একটু নিচে আসলেও আসতে পারে, বাট আরেকটা মুভমেন্ট করার সম্ভাবনা আছে, খুব ভালো রকমের সম্ভাবনা আছে। ঢাকা ডাইং, সো আমি বলছি আজকের অধিকাংশ স্টকই কিন্তু বেশ রিস্কি হতে যাচ্ছে, এগুলো অনেক উপরে অবস্থান করতেছে। সো ঢাকা ডাইং এর এই অঞ্চলের লিকুইডিটি কিন্তু মোটামুটি ডান, দ্যাটস ওয়াই ঢাকা ডাইং তার এই হাইকে টাচ করতে পারে, এবং ঢাকা ডাইং আমরা দেখতেছি মোটামুটি বেশ স্ট্রং আপ মুভে আছে। আমরা যদি দেখি যে ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ, থার্ড লেগ, ফোর্থ লেগ, এবং অনেকটা এইখানে কিন্তু মানে মার্কেট ডিসকাউন্ট দিচ্ছে, বাট সেলাররা কিন্তু স্টিল স্ট্রং। দ্যাটস ওয়াই ঢাকা ডাইং আমি এই মুহূর্তে সাজেস্ট করছি না। ঢাকা ডাইংটা আমরা একটু নিচে রাখবো। ঢাকা ডাইংটা কিছুদিন পরে আমাদের আবার একটু দেখতে হবে। আমরা ইস্টার্ন হাউজিং এ চলে যাই। ওকে, সো ইস্টার্ন হাউজিং এও বেশ ভালো একটা মুভমেন্টে আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা বেশ কিছু স্টক রিসেন্টলি এরকম দেখছি, আমরা বিএসসি দেখছি, আমরা ডব্লিউএম শিপইয়ার্ড দেখছি, ইস্টার্ন হাউজিং নিচে আসছে, শার্প রিকভারি, মার্কেট সাইডওয়েজ, আবার একটা মুভ নেওয়া ট্রাই করছে। তো ইস্টার্ন হাউজিং এই ব্লু অঞ্চলে অনেক দিন থাকতে পারে, ইস্টার্ন হাউজিং এই ব্লু অঞ্চলে অনেক দিন থাকতে পারে, এবং ব্লু অঞ্চলটাকে যদি আমি নিচের দিকে আরেকটু বড় করে দিই, এই ব্লু অঞ্চলে অনেকদিন থাকতে পারে। দ্যাটস ওয়াই আমাদের প্রফিট টার্গেটও কিন্তু এই ব্লু অঞ্চলেই। সো যদি মার্কেট এইখানে আসে, এবং যেহেতু ভলিউম অনেক ড্রাই হয়ে গেছে, মার্কেট উপরে গেছে, বায়াররা সেলারদের এরিয়াতে অনেক দিন থাকছে, তারপরে আবার একটা বায়াররা মুভমেন্ট করছে এবং উইথ স্ট্রং ভলিউম, তারপরে ভলিউম যেহেতু ড্রাই হচ্ছে, সো আরেকটা মুভমেন্ট করার মানে এই অঞ্চলে আবার আরেকটা জোন ক্রিয়েট করতে পারে, যেমন এই অঞ্চলে একটা জোন ক্রিয়েট করছিল, এই অঞ্চলে আরেকটা জোন ক্রিয়েট করতে পারে, এটা সম্ভাবনা অনেক বেশি, এবং তারপরে মার্কেট একটা শার্প আপ মুভে যেতে পারে। কারণ যখন মার্কেট এই অঞ্চলটাকে ক্রস করবে, তখন আমরা এইটাকে একটা ব্রেকআউট হিসেবে ধরে নিব, এবং ফার্স্ট ব্রেকআউট ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো মার্কেট যদি এখান থেকে উপরেও যায়, আমরা আশা করবো যে মার্কেটের এই ব্রেকআউটটা ফেল হয়ে যাবে, এবং তারপরে মার্কেট তার শার্প মুভমেন্ট যদি কন্টিনিউ করতে চায়, তারপরে কন্টিনিউ করবে। আমরা একটু বিবিএস কেবলস দেখি, না সরি বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেমটা একটু দেখি। সো বিবিএস ও বেশ ভালো অবস্থায় আছে, মার্কেট জোনে ছিল, জোনে আসার পরে মার্কেট একটা ফেক মুভ দিয়ে নিচে আসছে, যে এই মুভটাকে আমরা ফেক মুভ বলতেছি, এটাকে আমরা ম্যানিপুলেটিভ মুভ বলতেছি, কারণ এই মুভের ভলিউম খুব একটা বেশি না, এভারেজ ভলিউমে মার্কেট শার্পলি নিচে চলে আসছে, তারপর মার্কেট স্ট্রং রিকভারি, মার্কেট নিচে আসছে, স্ট্রং রিকভারি, মার্কেটের নিচে আসা, মার্কেটের সেলাররা স্লোলি স্লোলি আবার স্ট্রং রিকভারি, এবং মার্কেট এইবার কিন্তু এই যে প্রত্যেকবার দেখেন সেলাররা স্ট্রংলি মার্কেটকে পুশ ডাউন করছে, এবার কিন্তু পুশ ডাউন করতে পারছে না, বায়াররা কিন্তু স্লোলি স্লোলি মার্কেটকে একটা উপরের দিকে নিয়ে যাচ্ছে। তো মার্কেটে যদি আরেকটা নিচে আসে, মার্কেটের সম্ভাবনা আছে মার্কেটে আরেকটা আপ মুভ দিয়ে মার্কেট মোটামুটি এই অঞ্চলের উপরে গিয়ে সাইডওয়েজ কন্টিনিউ করার। সো এই অঞ্চলের লিকুইডিটি মোটামুটি যেহেতু ডান, সো মার্কেটের 15.30-এর কাছাকাছি যেতে পারে মার্কেট। আপনি যদি আরেকটু ডিসকাউন্টে এন্ট্রি করতে চান, তাহলে আমি বলবো 11.11.41 এটা এন্ট্রির জন্য পারফেক্ট একটা জোন, এবং স্টপ লসের জন্য পারফেক্ট জোন 10.28 সাপোর্টাল। তো সাপোর্টালও বেশ ভালো অবস্থায় আছে, আমরা যদি বলি অনেক স্ট্রং একটা মুভমেন্ট নিছিল, নিচ থেকে স্ট্রং একটা মুভমেন্ট, এই যে ফেক 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 নিচে আসা, নিচ থেকে স্ট্রং একটা মুভমেন্ট, আবার নিচে আসছে, আবার স্ট্রং একটা মুভমেন্ট, আবার মার্কেট অনেক স্লোলি স্লোলি নিচে আসতেছে। সো আরেকটা মার্কেট খুবই স্ট্রং একটা মুভমেন্ট নিতে পারে, কারণ এটা মার্কেট এইখান থেকে যদি মার্কেট একটু এটাকে ক্রস করে যাইতো, এটা আমাদের জন্য বেটার হইতো, বাট যেহেতু ক্রস করে নাই, দ্যাটস ওয়াই মার্কেট যদি এই রেঞ্জে আটকে যায়, এইখানে আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। সো আমি বলবো একটু সাপোর্টালে আরেকটু ধীর স্থিরে সাপোর্টালটা নেয়ার, সাপোর্টাল এই মুহূর্তেই সাজেস্টেড না। ওকে, কাট্টালি টেক্সটাইল, সো কাট্টালি টেক্সটাইলেরও
অনেক বেশ ভালো অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে এইটা মোটামুটি খুব শার্পলি নিচে আসছিল, তারপরে মোটামুটি বেশ কিছুদিন সাইডে থাকার পরে একটা আপ মুভ দেওয়ার চেষ্টা করতে হবে, বাট ভলিউম অনেক বেশি, ভলিউম আর একটু ড্রাই হলে আমাদের জন্য ভালো। দ্যাটস ওয়াই আমাদের এন্ট্রি প্রাইসটা একটু নিচে। এই ব্লু অঞ্চলে বেশ কিছুদিন থাকতে পারে, এই ব্লু অঞ্চলে মার্কেট কিছুদিন সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে, তাই আমরা একটু নিচে এন্ট্রি নিতে পারি। সো আমাদের এন্ট্রি প্রাইস হচ্ছে কাঠটালিতে মোটামুটি 10.87। এখানে আমাদের প্রফিট টার্গেট জোন হচ্ছে 16 এবং আমাদের 19.44 আমাদের স্টপ লস। ওকে, পিএফএস ডাইং, আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে মার্কেটের এই গ্যাপটা ফিল আপ করার সম্ভাবনা অনেক বেশি। সো এইটা স্লোলি স্লোলি আপ ট্রেন্ডে শিফট হওয়া ট্রাই করছে, যে এই পর্যন্ত ডাউন ট্রেন্ডে ছিল, যে লোয়ার লো লোয়ার লো, নো লোয়ার লো, নো লোয়ার লো, নো লোয়ার লো, তারপরে মার্কেট একটা পেজ ধরা ট্রাই করছিল, একটা গতি ধরা ট্রাই করছিল, বাট আবার মার্কেট একটা সেল প্রেসার আসতেছে, বাট এইখান থেকে মার্কেট আবার একটা শিফট আসতে পারে, কারণ মার্কেটে যে এইখানে একটা গ্যাপ দিছে, গ্যাপের পরে কিন্তু ভলিউম অনেকটাই ড্রাই। সো এই যে এই ফলটুকু, এটা একটা ম্যানিপুলেটিভ ফল হইতে পারে। এই ফলটুকের মাঝখানে মার্কেট তার একটা টেরিটরি ক্রিয়েট করে মার্কেট একটা একুমুলেশন জোন ক্রিয়েট করতে পারে। দ্যাটস ওয়াই এই পর্যন্ত আমাদের প্রফিট টার্গেট 12 পর্যন্ত, এবং এই জায়গায় এই স্টকটাতে এন্ট্রি করা যায়। এটা আমরা অনেক বড় রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও রাখছি, আপনারা চাইলে এই স্টপ লসটা একটু বড় নিতে পারেন, প্রফিট টার্গেট আর একটু নিচে নামে আনতে পারেন, কিন্তু যদি প্লে করে মোটামুটি 12 এর আশেপাশে চলে যাবে। নাভানা সিএনজি, নাভানা সিএনজি আমি অনেকদিন থেকে নজর রাখতেছি, কারণ নাভানা সিএনজি যখন মুভ করবে অনেক বড় মুভ করতে পারে, অনেক বড়, কারণ এইটা মোটামুটি অনেক লম্বা সময় একুমুলেশন জোন পার করছে। 2021 থেকে আমি বলবো 2019 থেকে এটা একুমুলেশন হচ্ছে। সো নাভানা সিএনজি যদি মুভ করে, এটা আসলে কত পার্সেন্ট মুভ করতে পারে এটা আমি যদি বলি, এইখানে আমি অলরেডি একবারই স্টপ লস হিট হয়েছি, বাট নাভানা সিএনজি অনেক বড়, মানে মোটামুটি 100-200% মুভ করতে পারে। দ্যাটস ওয়াই এখানে আমি আরো একবার স্টপ লস হিট হইতে রাজি, কারণ আমার স্টপ লস অ্যাকচুয়ালি নাভানা সিএনজিতে। যদি আমি বলি, আমরা একটু দেখার চেষ্টা করি, আমি আগের বার ওই যে এই যে মোটামুটি আমরা দেখতেছি 7%-এর মতো, কিন্তু যদি আমাদের দেয় তাহলে দিবে মোটামুটি 47%-এর মতো। তো আগের বার আমার নামানা সিএনজিতে বেশ ছোট মোটো একটা স্টপ লস হিট করছে আমার। সো এইবার আমি নামানা সিএনজিতে আবার ট্রাই করব এই এক্সাক্ট সেম প্রাইস থেকে, এবং দেখেন স্টপ লস হিট করার জন্য এটা শার্পলি নিচে এসে আবার উপরে চলে গেছে। আরো সময় লাগতে না পারে নামানা সিএনজি মুভ করার জন্য, বাট নামানা সিএনজির কিছু পোর্শন আমি রেখে দিচ্ছি, কারণ এইটা যখন মুভ করে বেশ বড় সড়ো মুভ করতে পারে। এবং নামানা সিএনজি নিয়ে আমি আগেও কথা বলছি, আজকে আর কথা বলবো না। সুমিত বললাম যে একটু আর একটু দেখার জন্য। ওকে, গোল্ডেন সনে একটা মুভ আসতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডেন সনের এই মুভটা ফেক, ফেক, ফেক মুভ, ম্যানিপুলেটিভ মুভ। তারপরে গোল্ডেন সন শার্পলি একটা রিকভারি দেওয়ার ট্রাই করছিল, স্লোলি স্লোলি একটা সেলিং আসছে, আবার মার্কেট বাইং এ যাওয়ার ট্রাই করছে। সো এর আশেপাশেই গোল্ডেন সন নেওয়া যায়। এটার একটু এটা স্লো হতে পারে মোটামুটি এই 16 থেকে 18-র মাঝখানে, বাট এটার আলটিমেটলি প্রফিট আমরা 20+ ধরতে পারি, অথবা 20-র কাছাকাছি, এবং এটার স্টপ লস আমরা দেখতেছি 12.28-এর দিকে। ইমারেন্ট অয়েল নিয়ে কিছু বলবো না, আমি নিয়েও কিছু বলবো না। সোনালী লাইফটাও আপনারা নজর রাখতে পারেন, কারণ এই অঞ্চলে যেহেতু লিকুইডিটি ডান, এবং এই অঞ্চলে একবার গিয়া ঘুরে আসছে, এবং এই উপরের অঞ্চলে যদি আমরা দেখি এই অঞ্চলেরও মোটামুটি লিকুইডিটি গ্র্যাবড, এই অঞ্চলে লিকুইডিটি গ্র্যাবড। সো যদি মুভ করে একটু বড়ই স্টপ লস রাখতে হবে, এবং আমি বলবো যে এই অঞ্চল, এইখানে আমি যেটা করবো, আমি এখানে এইখানে আমি এভারেজ করব। আমি যদি এইখানে এভারেজ করি আমাদের সোনালী লাইফ আর একটু, ওকে,
সো আমি যদি এখানে এভারেজ করি, আমি এইটার প্রফিট টার্গেট অনেক বড় রাখবো। আমি যদি এখানে এভারেজ করি, আমার এভারেজ প্রাইস পয়েন্টটা চলে আসবে মোটামুটি, যদি নিচে আসে তাহলে এইদিকে। সো এইখান থেকে আমি কিন্তু বেশ বড় সড়ো একটা প্রফিটের জন্য ট্রাই করতে পারবো। সো সোনালী লাইফ আসলে এভারেজ করার মতো একটা স্টক, এই মুহূর্তে অনেক বড় সড়ো মুভ করতে পারে। সো সোনালী লাইফটা দেখতে পারেন। আমরা ইন্স্যুরেন্স সেক্টরে একটা স্টক আমাদের ইআইএল। সো ইআইএল যেভাবে নিচে পড়তেছে, ইআইএলটা আপনারা নজরে রাখতে পারেন। কারণ ইআইএল এর কিন্তু এই যে নিচে আসছে, এটা কিন্তু লেস ভলিউম, এটা কিন্তু উইদাউট ভলিউমে নিচে আসছে। আপনারা যদি দেখেন এর আগে ইআইএল এর ভলিউম বেশ ভালো ছিল, বাট নিচে আসার ভলিউমটা কিন্তু অনেক কম। সো এইটাকে কিন্তু আমরা ফেক বলতেছি, ফেক ফেক ইআইএল এর এই মুভটা ফেক। সো আমি যদি এইখানে যে কোনো একটা স্টক যদি আমি সরাই দিই, আমরা এখানে সুমিত যদি সরাই দিয়ে আমরা ইআইএলটা রাখি, ইআইএল, তাহলে আমাদের একটু মানে ডাইভার্সিফাই হইলো, আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে একটি স্টক থাকলো। সো ইআইএল এর কিন্তু এই মুভটা ফেক, এবং আবার ইআইএল কিন্তু উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে। সো ইআইএল এ আমরা মানে যেই কাজটা আমি করব, ইআইএল আমি অনেক বড় মেইনলি মানে নর্মাল ইআইএল যেইভাবে ভলিউম ভলিউম ড্রাই হয়েছে, সো ইআইএল আমি আরেকটু ডিসকাউন্টের আশা করব। এই আরেকটু ডিসকাউন্ট বলতে একটু বেশি না, 46.88, আবার যদি 46.88 অথবা 46 এর আশেপাশে ধরেন, এই অঞ্চলে যদি ইআইএল আসে, আমি ইআইএল এর এইবার প্রফিট টার্গেট আশা করি। আমি আমি ভাবতেছি ইআইএল এখনো তার মেইন মুভ নেয় নাই, মানে ইআইএল তার স্ট্রংগেস্ট মুভটা এখনো কন্টিনিউ করে নাই, এবং এই স্ট্রংগেস্ট মুভ কন্টিনিউ করলে এইটা 70 থেকে 80 পর্যন্ত যেতে পারে। সো ইআইএল এ আমি ইজিলি 1:4 আমি প্রফিট টার্গেট করব। সো ইআইএলটা আপনারা আপনাদের নজরে রাখতে পারেন, এবং বেশ ভালো একটা জায়গায় আসছে, আবার একটু নিচে আসতে পারে। সো স্টপ লসটা একটু আপনাদের বুঝে শুনে রাখতে হবে। বাট ইআইএল এর এই হাইকে ব্রেক করার সম্ভাবনা আছে আরো, কারণ এই হাইয়ে মার্কেট যখন হাই থেকে আসলে ডাউন ট্রেন্ডে চলে আসে, হাই অনেক বিগ একটা ভলিউম থাকে, বাট এই হাই খুব বিগ একটা ভলিউম না। এই জায়গায় মোটামুটি ভলিউম আছে, বাট এই জায়গায় বায়ারও ছিল, কারণ নিচ থেকে আমরা উইক দেখতে পাচ্ছি। সো ইআইএল কিন্তু এখনো ডাউন ট্রেন্ডে শিফট হয় নাই, ইআইএল এখনো ডাউন ট্রেন্ডে শিফট হয় নাই। সো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।